নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী শুরু করছি স্ট্রেট কাট। ডিসকভারি অফ ইন্ডিয়া, ভারতের ৫,০০০ বছরের সংস্কৃতির এক সংক্ষিপ্ত ইতিহাস। লেখকের নাম জওহরলাল নেহেরু। ভারত ছাড়ো আন্দোলনের সময় গ্রেফতার হয়েছিলেন। আহমেদনগরের দুর্গে বন্দিদশায় লিখে ফেলেছিলেন ভারতের ইতিহাস। তার কয়েক বছর তার মধ্যেই ব্রিটিশ সাম্রাজ্যের পতন হয়। কিন্তু ঠিক সেই সময় জওহরলাল নেহেরুর কাছে তার আভাস মাত্র ছিল না। নৌশক্তির জোরেই ভারত জুড়ে, জগৎ জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছিল ব্রিটিশরা। নেহেরু আক্ষেপ করেছিলেন, একসময় ভারতেও নৌশক্তির সুদিন ছিল। চোল ও পাণ্ড্য সাম্রাজ্যের জাহাজ শিল্প বিখ্যাত ছিল। দাক্ষিণাত্য থেকে পণ্য যেত দক্ষিণ পূর্ব এশিয়ায়। জলপথেই বৌদ্ধ ধর্ম ও ভারতীয় সংস্কৃতির বিকাশ হয়েছিল। কিন্তু তারপর পশ্চিমের হিন্দুকুশ পেরিয়ে হানাদাররা আসতে শুরু করলো একের পর এক। ভারতের শাসকরা তখন স্থল বাহিনী শক্তিশালী করার ওপর জোর দিলেন। মুঘলরাও কিন্তু নৌশক্তিতে সেরকম গুরুত্ব দিতেন না। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে ভারতীয় বণিকদের যে আধিপত্য ছিল তা ধীরে ধীরে মিলিয়ে গেল। পরবর্তী সময়ে ইউরোপের একের পর এক জাতি সেই শূন্যস্থান দখল করে নিল। এই পর্যন্ত নেহেরু লিখে গেছেন। নেহেরু মারা যান 1964 সালে। 1971-এ ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় যুদ্ধ হলো, যা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হিসেবে বিখ্যাত। যুদ্ধ শুরু হতেই চট্টগ্রাম বন্দরের কাছে ঘাঁটি গাড়ল আমাদের ভারতের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত R11। আর সেই রণপথ থেকে সারি সারি যুদ্ধবিমান উড়ে গিয়ে চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করে দিল। কক্সবাজার উপকূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত পাকিস্তানি জাহাজ ধ্বংস হয়ে গেল। মেয়াদ ফুরনের পর INS বিক্রান্তকে 1997 সালে অবসরে পাঠানো হয়। একসময় তার মৃত্যুও ঘটে। এবার নতুন যুদ্ধবীরের জন্ম হলো। কোচিরি নৌঘাটি থেকে জলে নামল ভারতের তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত। আবার পুনর্জন্ম। নেহেরুর আক্ষেপ এখন এবারে হয়তো ঘুচবে। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে ফের একচ্ছত্র আধিপত্য কায়েম করবে ভারত। INS বিক্রান্ত রয়েছে সেই পাহারায়। এই নির্ভরতাতেই তো হয়তো আমাদের নিশ্চিন্ত হতে পারবো আমরা পূর্বের এশিয়া, পশ্চিমের আফ্রিকায়, এবং আমাদের ভারতের জাহাজ বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে পাড়ি দেবে পণ্যবাহী জাহাজ। यदि लक्ष्य दुरंत है, यात्राएं दिगंत है, समंदर और चुनौतियां अनंत है, तो भारत का उत्तर है विक्रांत। The octagonal shape with twin golden borders draws inspiration from the seal of the great Indian Emperor, Chhatrapati Shivaji Maharaj, whose visionary maritime outlook established a credible naval fleet consisting of 60 fighting ships and approximately 5,000 men. The rising Maratha naval power during Shivaji Maharaj's period was the first to secure the coastline against external aggression. हमें गुलामी की छोटी सी छोटी चीज भी कहीं नजर आती है, हमारे भीतर नजर आती है, हमारे आसपास नजर आती है, हमें उससे मुक्ति पानी ही होगी। স্বাধীনতার ৭৫ বছরে নৌ পতাকা থেকে বাদ গেছে ব্রিটিশ আনুগত্যের শেষ চিহ্নটিও। এবার নৌ বলে আত্মনির্ভরতার বার্তা দিল ভারত। জলে ভাসল INS विक्रांत। आपका लक्ष्य होना चाहिए कि भारत का जब अपनी आजादी के 100 वर्ष का पर्व मनाए
उस समय हमारी नौसेना एक अभूतपूर्व ऊंचाई पर हो। ओल्ड शिप्स नेवर डाई। 1971 के युद्ध में अपनी शानदार भूमिका निभाने वाले विक्रांत का यह नया अवतार अमृतकाल की उपलब्धि के साथ साथ हमारे फ्रीडम फाइटर्स और ब्रेव सोल्जर्स को भी एक विनम्र श्रद्धांजलि है। আইএনএস বিক্রান্ত ভারতের তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার। আইএনএস বিক্রান্ত ভারতের তৈরি সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। 262 মিটার লম্বা, 62 মিটার চওড়া, 30টি যুদ্ধবিমান বহনে সক্ষম। 1600 নৌসেনা আইএনএস বিক্রান্তে স্থায়ীভাবে থাকতে পারবেন। প্রাথমিকভাবে MiG-29 বিমান আইএনএস বিক্রান্তে মোতায়েন থাকবে। विक्रांत विशाल है, विराट है, विहंगम है। विक्रांत विशिष्ट है, विक्रांत विशेष भी है। आज भारत विश्व के उन देशों में शामिल हो गया है जो स्वदेशी तकनीक से इतने विशाल एयरक्राफ्ट कैरियर का निर्माण करता है। রাশিয়ার তৈরি আইএনএস বিক্রমাদিত্য ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের নজরদারির জন্য ভারতের হাতে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রইল। নৌবাহিনী সঞ্চয়ের জন্য আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি রাখতে চায়। সেই সামরিক প্রয়োজন মেটাতে হবে অত্যন্ত দ্রুত, কারণ চীন আগ্রাসীভাবে তাদের সামরিক পরিকাঠামো বাড়িয়ে চলেছে। আফ্রিকার জিবুতি বন্দরে নৌঘাঁটি তৈরি সম্পূর্ণ করেছে চীন। ভারত মহাসাগরে একাধিপত্য কায়েম করতে মরিয়া চীন। কয়েকদিন আগে শ্রীলঙ্কার দক্ষিণে হাম্বান্তোতা বন্দরে নোঙর ফেলেছিল চীনের গুপ্তচর জাহাজ। পূর্ব উপকূলে ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণার তথ্য চুরি ছিল মূল উদ্দেশ্য। ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কাকে চাপ দিয়ে জোর করে জাহাজ নোঙর করে চীন। তবে সূত্রের খবর, চরবৃত্তির উদ্দেশ্য সফল হয়নি। কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএম পলিট ব্যুরো সদস্য পিনারায় বিজয়নকে পাশে নিয়ে বিক্রান্তের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পৌঁছল বেজিং সাংহাইয়ে। গুপ্তচর জাহাজ তো দূরের কথা, চীনের তেলের ট্যাঙ্কারগুলিকেও এবার থেকে সমঝে চলতে হবে। লাদাখে বেচাল হলে সাগরে জবাব পেতে পারে ড্রাগন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 3,700 কোটি টাকা খরচা হয়েছে আইএনএস বিক্রান্তকে তৈরি করতে। আয়তন এত বড় যে দুটো প্রমাণ সাইজের ফুটবল মাঠ ঢুকে যাবে। জাহাজে যে পরিমাণ তার ব্যবহার হয়েছে সেটা যদি জোড়া যায় তাহলে কোচি থেকে একদম কাশী অবধি পৌঁছে যাবে। এয়ারক্রাফট ক্যারিয়ারের বর্ণনা দিতে গিয়ে এই তথ্যগুলো দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা অভিযোগ করছেন জাতীয় সাফল্যকে রাজনৈতিক হাতিয়ার করছেন মোদী। রাজনীতি কি একেবারেই নেই? কোচির দুই অনুষ্ঠানে ইন্টারেস্টিং ভিডিও ফুটেজ দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সৌজন্যের ছবি। সেটাই তো স্বাভাবিক, কিন্তু বিজেপি ও সিপিএম এর মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা নেই, রয়েছে শত্রুতা। নরেন্দ্র মোদী যেমন বিজেপির সংসদীয় বোর্ডের সদস্য, পিনারাই বিজয়ন ও সিপিএম এর পলিট ব্যুরোর নেতা। দুই রাজনৈতিক শত্রুর সৌজন্যতাই নজর কেড়েছে আমাদের। তার আগে কেরালায় বিজেপির রাজনৈতিক সভায় মোদী অবশ্য বেশ আক্রমণাত্মক ভাষণই দিয়েছেন। तेज विकास की राह में, युवाओं की आकांक्षाओं की राह में अगर सबसे बड़ा कोई रोड़ा है,
बहुत बड़ा रोड़ा है तो वो रोड़ा है भ्रष्टाचार। স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণেও নিশানায় ছিল দুর্নীতি আর স্বজন পোষণ। কোচিতে লক্ষ্যচ্যুত হননি প্রধানমন্ত্রী। দুর্নীতি তাঁর নিশানা, দুর্নীতির অভিযোগ তাঁর অস্ত্র, বিরোধীরা তাঁর লক্ষ্য। पूरे देश में जहां जहां राज्यों में भी भाजपा की सरकारें हैं वहां तो तेजी से विकास हो रहा है, क्योंकि डबल इंजन की सरकार है। डबल इंजन की सरकार केरल का विकास को भी नई ऊंचाई पर पहुंचा सकती है। ये भाजपा की ताकत केरला के काम आने वाली है। শুধু তাই নয়, কেরালায় দাঁড়িয়ে ডাবল ইঞ্জিন সরকারের সুফল ব্যাখ্যা করলেন। কেরালায় এখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি বিজেপি। সংঘের প্রচারকদের সঙ্গে সিপিএম ক্যাডারদের কয়েক বছর ধরে সংঘাত চলছে, খুন জখমও কম হয়নি। जैसे जैसे भ्रष्टाचारियों पर एक्शन हो रहा है तो देश की राजनीति में नया पोलराइजेशन भी शुरू हो गया है। भ्रष्टाचार और भ्रष्टाचारियों को बचाने के लिए कुछ राजनीतिक दल खुल करके सामने आ गए हैं, संगठित होने का प्रयास कर रहे हैं। লালকেল্লা থেকে কোচি অনুষ্ঠানস্থল। দুর্নীতির বিরুদ্ধে বক্তব্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশেষজ্ঞরা এর মধ্যে এক সুপরিকল্পিত প্যাটার্নও দেখতে পাচ্ছেন। মোদী কি এখন থেকেই 2024-এর এজেন্ডা স্থির করে দিচ্ছেন? বিজেপি কি প্রচার শুরু করে দিল? তাহলে বিরোধীরা কি করছে? কিছুই করছে না। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি প্রার্থী করে বিরোধী জোটে প্রথম ফাটল ধরিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রার্থী পছন্দ না হওয়ায় উপরাষ্ট্রপতি ভোটে অংশই নেয়নি তৃণমূল কংগ্রেস। গুলাম নবী আজাদের ইস্তফা সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেসেও ফাটল প্রকট করে দিয়েছে। তাই মোদীর মন্তব্যের প্রতিবাদ করলেও ঐক্যবদ্ধ প্রতিরোধের পরিস্থিতিতে নেই বিরোধীরা। कोई भ्रष्टाचारी को बचाएगा? खुद ही सोचना चाहिए ना भ्रष्टाचारियों को बचाने का। इधर उधर कोई राज्य में जो हो रहा है कहां से किसको लाने का, तो उन अपना सोचे वो लोग। यहाँ पर तो हम लोग कभी भी भ्रष्टाचारियों को इतने दिनों में बर्दाश्त नहीं किया। লোকসভা ভোট যদি ফাইনাল পরীক্ষা হয় তাহলে ইউনিট টেস্টগুলিতে বেশ ভালো ফল করেছে বিজেপি। উত্তরপ্রদেশে জিতে ফিরে দিল্লির রাস্তায় অনেকটাই এগিয়ে রয়েছে গেরুয়া পার্টি। জনমত সমীক্ষাগুলিও বিজেপির পক্ষে স্বস্তিদায়ক ইঙ্গিত দিচ্ছে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভ্রষ্টাচার। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মোদী একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন। সেটা হলো যারা বিরোধী ঐক্যের চেষ্টা করছেন তারা সকলেই দুর্নীতিগ্রস্ত। কোথায় কোথায় তদন্ত হচ্ছে? ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছেন সোনিয়া রাহুল। আবগারি দুর্নীতির মামলায় কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী, তার উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার, তার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। কেজরিওয়াল সরকারের প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার হয়েছেন। বিহারে তেজস্বী যাদবের বিরুদ্ধে আইআরসিটিসি দুর্নীতি মামলার তদন্ত চলছে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন খনি লিজ অনিয়মে ফেঁসেছেন। নির্বাচন কমিশন রাজ্যপালের কাছে কি সুপারিশ করেছেন তা এখনো সামনে আসেনি। বিজেপির দাবি হেমন্তের বিধায়ক পদ খারিজ হয়ে যেতেই পারে। অপারেশন লোটাসের আশঙ্কায় আপাতত ইউপিএ সাংসদদের কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের রায়পুরে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গে ইডি সিবিআইয়ের তদন্ত সম্ভবত সবচেয়ে বেশি। পার্থ, অনুব্রত সবাই গ্রেফতার হয়েছেন এবং আজ ইডি দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নিরপেক্ষতার নিদান কি? যে গুজরাটে কোনোদিন কোনো ইডি রেড হয় না, মধ্যপ্রদেশে যেখানে বিজেপির সরকার, যে সমস্ত প্রদেশ বা রাজ্যে যেখানে বিজেপির সরকার বা বিজেপি শাসিত সরকার, সেখানে কোনো ইডি সিবিআই রেড হয় না। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাশিকর্ণ শাখায় কয়লা মাফিয়ার যে টাকা যেত ভাট, প্রত্যেক মাসে
সেই রুচিরা নারলাটা কে? তিনবার হাজিরা দিলেন অভিষেক। সম্ভবত, যদি আমার স্মৃতিশক্তি ঠিকই থাকে, তিনবারই কালো টি শার্ট পরে কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি হলেন তিনি। এটা কি কেন্দ্রকে ঘুরিয়ে কালো পতাকা দেখানো? জানি না। এদিকে সিপিএম অভিযোগ করেই চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিকে গ্রিন সিগন্যাল দিচ্ছেন। মোহাম্মদ সেলিম আগে ওই দিদি ভাই মোদি ভাই বলতেন, তারপর বিজে মূল তত্ত্ব খাড়া করেছেন। ইদানিং বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নাগপুরে দূত পাঠিয়েছেন। নাগপুর মানে আরএসএস এর সদর দপ্তর। সিপিএম প্রশ্ন তোলার সুযোগ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন তার বক্তব্য থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু বলেন যে সংঘ পরিবারের সকলে খারাপ নয়। এই মন্তব্যে সিপিএম এর মোহাম্মদ সেলিম সবচেয়ে খুশি হবেন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ পার্টি ও পাবলিক দু জায়গাতেই তিনি বিজে মূল তত্ত্ব প্রতিষ্ঠা করার একটা সুযোগ পেয়ে গেলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা কেন বললেন? ইদানিং কিছু ঘটনা তাকে অস্বস্তিতে রেখেছে, অবশ্যই সত্যি, কিন্তু চাপের মুখে চালে ভুল করবেন এতটা কাঁচা রাজনৈতিক খেলোয়াড় তো তিনি নন। মমতা বন্দ্যোপাধ্যায় কি গেরুয়া শিবিরে ফাটল ধরাতে চাইলেন? মমতা কি মনে করছেন আরএসএস ও বিজেপির সম্পর্কে কোনো কি চিড় ধরেছে? তাকে আজকে ইনক্যাশ করা সম্ভব? দলের অন্দরে বিতর্ক বাঁধলেও সিপিএম এখনও বিজেমূল তত্ত্ব ভোলেনি। আর বিজেপি বলছে সেটিং হলে পার্থ অনুব্রত গ্রেফতার হলেন কেন? ডামাডোলের পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিতর্কে ইন্ধন জোগালেন। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার মন্তব্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সবাই খারাপ নন। একটা করে লোক গিয়ে আরএসএস এর নাম করে, আরএসএস এত খারাপ ছিল না এবং এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখন ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে ওইভাবে করে না সাপোর্ট, তারাও একদিন বাঁধ ভাঙবে। আরএসএস আর ভারতীয় কমিউনিস্ট পার্টির যাত্রা একই সময় শুরু হয়। সংঘ সারা দেশে ছড়িয়েছে। বামেরা ভোটের রাজনীতিতে নেমে দেশের সর্বত্র ছাপ ফেলতে পারেনি। নিয়োগ দুর্নীতি নিয়ে এখন তৃণমূল সরকারকে চেপে ধরতে চাইছে সিপিএম। শুক্রবারই কলকাতার রাস্তায় নামে এসএফআই। এমন সময় মমতার মন্তব্য লুপে নিয়েছে সিপিএম। ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে। মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করেছিলেন সিপিআইএমকে বাংলা ছাড়া করার জন্য, বামপন্থীদের নিকেশ করার জন্য আরএসএস সাহায্য প্রয়োজন। গোটা দেশ যখন দেখছে আরএসএসের নেতৃত্বে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, তিনি নিজে স্বীকার করছেন যে আরএসএস এত খারাপ তিনি মনে করতেন না। আজকে উনি পশ্চিমবঙ্গে কার রাজনীতি ইমপ্লিমেন্ট করছেন? গলি গলি মে শোর হয়, রাজীব গান্ধী চোর হয় বলে এই সিপিএম এই শহীদ মিনার ময়দানে ভিপি সিংকে সামনে রেখে অটল বিহারী বাজপেয়ী, জ্যোতি বসু অর্থাৎ বিজেপি সিপিএম জনসভা হয়েছে। বিজেপি তার আগে লোকসভায় ছিল মাত্র 2, তার থেকে 84 করে দিয়েছে এই সিপিএম। তবে জাতীয় স্তরেও অবিজেপি দলগুলির কাছ থেকে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কম বেশি সমালোচনা এসেছে। আসাদুদ্দিন ওয়েসি টুইট করেছেন, মমতা আরএসএসকে দেশপ্রেমিক বলেন, পরিবর্তে আরএসএস তাকে দুর্গা বলেছিল। संघ और भाजपा को अलग अलग देखने की कवायद कई बार पहले भी हुई। 77 में क्यों टूटा? सरकार क्यों टूटी? डुअल मेंबरशिप को। और जो समाजवादी लोग थे, जो अन्य हलकों से आए थे जनता पार्टी में, उन्हें ये बात परेशान करती थी कि भाजपा की राजनीति हमेशा संघ प्रेरित रही है। ममता जी देश की वरिष्ठ नेता हैं। वो समय समय पर अपने विचारों को बदलती रहती हैं, लिहाजा उनके पहले वक्तव्य ठीक हैं या अब के वक्तव्य ठीक है, उस पर सभी को फैसला करना होगा। সাংগঠনিক কাজে মে মাসে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে যান সংঘ চালক মোহন ভাগবত, কিন্তু তখন তার কর্মসূচির উপর নজর রাখার কথাই বলেছিলেন মুখ্যমন্ত্রী। আরএসএস প্রধান 17 থেকে 20 এসে থাকছে, কি কাজ দেখবেন, ভালো করে প্রোটেকশন দেবেন যেন কোনো রাঙ্গা টাঙ্গা না করে। ঠিক আছে, কি করে? আর পারলে একটু বৃষ্টি পর পাঠিয়ে দেবেন ভালো করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তৃণমূল নেত্রীর মুখে এবার কেন আরএসএস সম্পর্কে অন্য কথা? আরএসএস থেকে বিজেপিতে আসা পুরনো নেতাদের দলে নতুন আসা বেনজল নিয়ে আপত্তি আছে? মমতা কি কৌশলে গেরুয়া শিবিরের অন্দরের বিভাজনকে উস্কে দিতে চাইলেন, নাকি কঠিন সময় বার্তা দেওয়ার চেষ্টা করলেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।